প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ব্যারিস্টার রাসনা ইমাম, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আমরা আজকে মূলত সংবিধান নিয়ে আলোচনা করব। এই কারণে এই আলোচনা, আপনারা জানেন যে সরকার যে কমিশনগুলি গঠন করেছে, সংস্কার কমিশন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে সংবিধান সংস্কার কমিশন। এবং সংবিধান সংস্কার নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, নানান লোকে নানান ধরনের মতামত দিচ্ছে। আমরা আজকে সেই বিষয়গুলি নিয়ে ব্যারিস্টার রাসনার সঙ্গে আলোচনা করব। ব্যারিস্টার রাসনা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে সাম্প্রতিককালে বেশি আলোচনা হচ্ছে, সংবিধানের একটি বিষয় নিয়ে হাইকোর্ট রায় দিয়েছেন, সেটি হলো পঞ্চম সংশোধনী বাতিল করেছে। এবং সেখানে যে বিষয়টি ছিল সেটি হলো তত্ত্বাবধায়ক সরকারের বিষয়। আপনি কি বলবেন যে এই রায়টি বাতিল করার সাথে সাথে কি তত্ত্বাবধায়ক সরকার পুনঃস্থাপিত হলো? পঞ্চদশ সংশোধনীর রায়টা তত্ত্বাবধায়ক সরকারের পুনর্স্থাপিত হওয়ার পথে একটা বাধা, কিন্তু আরেকটা বাধা কিন্তু এখনো রয়ে গেছে। কিরকম? সেই বাধাটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনী বা 13th অ্যামেন্ডমেন্ট, যেটার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেটার বিরুদ্ধে কিন্তু মহামান্য আপিল বিভাগ সুপ্রিম কোর্টের একটা রায় দিয়েছেন, সেটা বাতিল করে। তো প্রথম তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয় সেই রায়ের মাধ্যমে। ফর্মার চিফ জাস্টিস খায়রুল হক, উনি তখন চিফ জাস্টিস ছিলেন। তো সেই রায়ের বিরুদ্ধে সিভিল রিভিউ পিটিশন কিন্তু এখনও আপিল বিভাগে বিচারাধীন আছে। সো সিভিল রিভিউ পিটিশন যদি অ্যালাউ করা হয়, সেক্ষেত্রে ত্রয়োদশ সংশোধনী রিভাইভ করবে, এবং ত্রয়োদশ সংশোধনী কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে প্রতিষ্ঠিত করেছিল বা আমাদের সংবিধানে ঢুকিয়েছিল। সো সেটা এখনো বাকি আছে। সেই বাধাটা যতদিন পর্যন্ত আমাদের তত্ত্বাবধায়ক সরকারের পথ থেকে না সরে, রিভাইভাল কিন্তু হচ্ছে না। এটা গেল আপনার প্রশ্নের প্রথম উত্তরটা, যে না, এখনো রিভাইভাল বা রেস্টোরেশন কোনোটাই হয়নি। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, এরপরেই যে প্রশ্নটা দাঁড়াচ্ছে, যে যদি রেস্টোরেশন বা রিভাইভাল হয়, এই ত্রয়োদশ সংশোধনীর সিভিল রিভিউ পিটিশনটা যখন নিষ্পত্তি করা হবে এবং ত্রয়োদশ সংশোধনীর আবার পুনর্স্থাপন করা হবে, সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলাটা ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারই কিন্তু আমরা আবার পাব। তার অর্থ কি দাঁড়াচ্ছে? অরিজিনাল তত্ত্বাবধায়ক সরকারে ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবে? ইমিডিয়েট যে রিটায়ার করেছেন চিফ জাস্টিস। তো আমাদের বর্তমান চিফ জাস্টিস, ওনার রিটায়ারমেন্টের আগে যদি তত্ত্বাবধায়ক সরকার আবার প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে উনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। আর ওনার রিটায়ারমেন্টের পরে যদি হয়, আর ওনার রিটায়ারমেন্টের আগে যদি তত্ত্বাবধায়ক সরকার আমরা ফিরে পাই, সেক্ষেত্রে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস তো আওয়ামী লীগ সরকারের কারণে ওনারা পদত্যাগ করেছেন, আপনার তো মনে আছে, জাস্টিস ওবায়দুল হাসান শাহীন পালিয়ে গেছেন। অ্যাবসলিউটলি। সো জাস্টিস ওবায়দুল হাসান শাহীন, সো সেটা তো রিয়েলিস্টিক না। আরও ছিল যে আগের যদি কোনো রিটায়ার্ড চিফ জাস্টিস অ্যাভেলেবল না হয়, সেই ক্ষেত্রে আপিল বিভাগের রিটায়ার্ড জাজরা হতে পারে প্রধান। ওনারাও যদি অ্যাভেলেবল না হয়, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি যে কোনো নাগরিককে পলিটিক্যাল বা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করতে পারে। এটা ছিল আগের ফর্মুলাটা। ধরে নিচ্ছি যে এইবার আর সেই সংকটটি তৈরি হবে না, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন হবে, আমরা ধরে নিচ্ছি। না, এখানে কিন্তু ধরে নেওয়া ঠিক যাবে না, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় যদি তত্ত্বাবধায়ক সরকারের রিভাইভাল হয়, সেক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধায়ক সরকারের কাছে হ্যান্ডওভার করতে হবে ক্ষমতা। তাহলে কি ত্রয়োদশ সংশোধনীটা এই কারণে চুপচাপ আছে? সেটা তো বিচার বিভাগ বলতে পারবে, সেটা তো বলতে পারবে আসলে ত্রয়োদশ সংশোধনীর রিভিউ পিটিশন যারা ফাইল করেছেন, ওনাদের উপরে ডিপেন্ড করবে কিছু দূর। কিন্তু যদি তত্ত্বাবধায়ক সরকার রিভাইভাল হয়, তাহলে কিন্তু এই কমপ্লিকেশনটা আসছে, যে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ওনাদের হাতে ক্ষমতা হ্যান্ডওভার করতে হবে, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তখন নির্বাচন হতে হবে। নির্বাচন কিন্তু তখন আর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে পারবে না। এ ব্যাপারে আরেকটা মতামত আমি দেখতে পাচ্ছি যে অনেকেই বলাবলি করছে, সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কি রূপান্তরিত করা যাবে কিনা তত্ত্বাবধায়ক সরকারকে। এটার উত্তরটা খুবই স্পষ্ট, যে রূপান্তরিত করা যাবে না। তার কারণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলাটা ছিল ত্রয়োদশ সংশোধনীতে, সেখানে লেখা আছে ম্যাক্সিমাম একটা বয়সের সীমা দেয়া আছে 72।
সো 72-এর উপরে যদি হয় আমাদের মহামান্য চিফ অ্যাডভাইজার, তো উনি তো অনেক আগে 72 পার করে গেছেন, তো এটা রূপান্তরিত নানা কারণে করা যাবে না। তাছাড়া বলা আছে ম্যাক্সিমাম 10 জন উপদেষ্টা থাকতে পারে, আমাদের অলরেডি এর থেকে অনেক বেশি উপদেষ্টা আছে। সো এটাকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত করা যাবে না, তার মানেই পাওয়ার হ্যান্ডওভার করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, যদি তত্ত্বাবধায়ক সরকারের রিভাইভালটা হয়ে যায় আগামী বছর। আর না হলে যেটা আছে সেটা ঠিক আছে, না হলে তো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে। আরেকটা বিষয় এসছে, সেটা হলো যে দীর্ঘদিন ধরে যে কথাটা বলা হচ্ছে সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার গণতান্ত্রিক সরকার নয়। জি, মানে রাজনৈতিক দলগুলোর উপর আস্থাহীনতার কারণে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রথমে আমাদের সংবিধানে ঢোকানো হলো কেন? তখন কিন্তু ব্রড একটা পলিটিক্যাল কনসেনসাস ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত প্রয়োজনীয় বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ এখনো আমরা একটা ম্যাচিওর ডেমোক্রেসি না। তার অর্থ হচ্ছে আমাদের যে ক্রিটিক্যাল ইনস্টিটিউশনগুলো সেগুলো স্বাধীন বা রোবাস্ট না, তার জন্যই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দরকার। এবং এখানে আমার মতে একেবারেই সাংঘর্ষিক না গণতন্ত্রের সাথে। কেন আমি একটু যদি বিশ্লেষণ করে বলি, সেটা হচ্ছে যে কোনো গণতন্ত্রে জনগণের অংশগ্রহণটা কিভাবে নিশ্চিত করা হয়? নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে। সো নির্বাচিত প্রতিনিধি হতে হলে নির্বাচনটাও তো সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হতে হবে। এ ধরনের নির্বাচন নিশ্চিত করার জন্য আমাদের প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার। সিম্পল জিনিসটা হচ্ছে, আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া ইলেকশনগুলো দেখেন এবং তার সাথে কম্পেয়ার করেন যেগুলো দলীয় সরকারের অধীনে হয়েছে গত 3টা ইলেকশন, তাহলেই কিন্তু আপনার কাছে খুব স্পষ্ট হয়ে যাবে যে গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গণতন্ত্রই নিশ্চিত করা যাবে না। বেশ রাসনা, সংবিধান নিয়ে শুধু আমরা এখানে বিতর্ক করছি তা নয়, সব জায়গাতে বিতর্ক হচ্ছে এবং কেউ কেউ বলছেন একটা আশাবাদী হওয়ার মতো একটা ঘটনা, কারণ সংবিধান নিয়ে কথাই বলা যেত না এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সংবিধান পরিবর্তনযোগ্য নয়, কোনো কিছু বলার সুযোগ ছিল না। সংবিধানকে একটি অন্যরকম মাত্রা দেওয়া হয়েছিল যেটা গণতান্ত্রিক ব্যবস্থা আসলেই ঠিক নয়। এখন প্রশ্ন হলো যে সংবিধান পরিবর্তন বা সংশোধনের প্রশ্নটা আসছে কেন এত বেশি বেশি? বর্তমান প্রেক্ষাপটটা তো যে অনেক ত্যাগ, অনেক রক্তের বিনিময় আমরা দেশকে স্বৈরাশাসন মুক্ত করেছি এবং এটাকে একটা অপরচুনিটি বা সুযোগ হিসেবে সবাই দেখছে রাষ্ট্র মেরামতের জন্য। তাই সংস্কারের কথাটা আসাটাই স্বাভাবিক এবং আসাটা প্রয়োজনীয়। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এখানে আমি একটা কথা বলবো যে এই সংস্কারগুলো করবে কে? অন্তর্বর্তীকালীন সরকার করবে না নির্বাচিত সরকার করবে? অন্তর্বর্তীকালীন সরকার ঢালাওভাবে সংস্কার করার এখতিয়ার কি ওনাদের আছে? আমার মতে ওনাদের ঢালাওভাবে সংস্কার করার এখতিয়ার নেই। কিছু দূর সংস্কার, যেটা একটা সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করে, ততটুকু সংস্কার করে হয়তো ওনাদের বাকিটুকু নির্বাচিত সরকারের কাছে ছেড়ে দেওয়া উচিত। এখানে একটা মোটা দাগের প্রশ্ন রয়েছে। জি জি, সাধারণ মানুষ ধরেই নেয় যে রাজনৈতিক দলের সরকার আসলে সংস্কার করবে না, এই কারণে সংস্কারটা প্রয়োজন। আরেকটা যে প্রশ্ন আমরা উঠেছেন তাদের সেই অধিকারটা রয়েছে কিনা। আসলে আমরা যত সরকার দেখেছি বাংলাদেশে, সবাই মনে করে, আমরাও মনে করি যে এই সরকারের চেয়ে শক্তিশালী আর কেউ নেই, কারণ সব দলের সব মতের লোকদের এই সরকারকে সমর্থন করছে এবং একটা গণ অভ্যুত্থানের সরকার, তারা তো করতেই পারে না, তারা আইনগত করতে পারে না। এখানে আমি আরেকটা কথা বলবো যে রাজনৈতিক দলগুলোকে দিয়ে হবে না কাজটা, এমন একটা বক্তব্য আমাদের সরকারের উপদেষ্টাও করেছেন একজন, এবং এটার সাথে আমি পুরোপুরি একমত না। এটা একটা ওভার সিম্পলিফিকেশন। প্রথমত হচ্ছে গিয়ে রাজনৈতিক দলগুলো যখন সরকারে আসে, ওনারা তো হাওয়া থেকে আসে না। যদি গ্রহণযোগ্যমূলক নির্বাচন হয়ে থাকে, ওনারা কিন্তু নির্বাচিত প্রতিনিধি, অনেক বেশি শক্তিশালী হয় আর অনেক বেশি শক্তিশালী হয়। বিশেষ করে ধরেন বর্তমান যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এটা অত্যন্ত দুঃখজনক। এটা যদি রাজনৈতিক সরকার আসতো, নির্বাচন হয়ে, তারা কিন্তু আরো শক্তভাবে সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করতে পারতো, যেটা আমরা দেখছি আনফরচুনেটলি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারছেন না। তো রাজনৈতিক সরকার আমাদের দরকার। আমাদের শুধু নিশ্চিত করতে হবে যে ইলেকশন বা নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, অবাধ হয়, অংশগ্রহণমূলক হয়, যাতে
ঠিক প্রতিনিধিদের আমরা নির্বাচিত করে সরকারে আনি, তাহলে বাকিটুকু কিন্তু অটোমেটিকলি হবার কথা। এবং এখানে কিছু সংস্কারের কথা তো আমি বলছি যে কিছু সংস্কার প্রয়োজন, এখন সেই সংস্কারগুলো কি সেটার ব্যাপারে দরকার ব্রড পলিটিক্যাল কনসেনসাস। সো অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে, বসে একটা ঐক্যমত তৈরি করতে হবে। এবং ইতিমধ্যে আপনিও জানেন যে একটা ঐক্যমত কমিশনের গঠন করার কথা যার প্রধান হয়েছে, হবেন চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের, উনি সেটার প্রধান হবেন এবং সহসভাপতি হবেন প্রফেসর আলী রিয়াজ। এবং শুনলাম যে সংস্কার কমিশনের চেয়ারম্যান ওখানে থাকবেন। আমি আশা করছি যে এতগুলো সংস্কার কমিশন যে করা হয়েছে, এরা যে প্রতিবেদনগুলো দেবে, সুপারিশগুলো দেবে সংস্কারে, এগুলো সব এই কমিশনটার সামনে থাকবে এবং এগুলোর ভিত্তিতে তারা আলাপ আলোচনা করবে রাজনৈতিক দলগুলোর সাথে। এবং যেসব সংস্কারের ক্ষেত্রে ব্রড পলিটিক্যাল কনসেনসাস থাকবে সেগুলো হয়তো ওনারা করতে পারেন। সেগুলো করার কিন্তু আপাতত একমাত্র উপায় হচ্ছে অর্ডিন্যান্সের মাধ্যমে। রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে করবে এবং নির্বাচিত সরকার যখন আসবে, সংবিধানে দেয়া আছে যে কিছুদিনের মধ্যে একটা সময়সীমা দেয়া আছে, এটাকে আইনে পরিণত করতে হবে। আইন বলতে অ্যাক্ট অফ পার্লামেন্টে পরিণত করতে হবে। সো এভাবে আগানোটা হয়তো সমীচীন হবে। ঢালাওভাবে সংস্কার একেবারে টেকসই হবে না, কারণ এটা তখন যেটা হবে যে কোনো কনসেনসাস ছাড়া যদি হয়, রাজনৈতিক ইলেক্টেড গভর্নমেন্ট যখন আসবে এটাকে আবার ঢালাওভাবে বাতিলও করে দেবে। তো আমাদের তো সাস্টেইনেবল রিফর্মের কথা এখন চিন্তা করতে হবে। রিফর্ম বলেই লাফালাফি করলে তো হবে না। সুযোগ কিন্তু রয়েছে, সেটি হলো জাতীয় ঐকমত্য যে কমিশনটা হয়েছে, সেখানে কিছু সদস্যকে কোঅপ করার সুযোগ আছে। কেউ কেউ মনে করছেন যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে কোঅপ্ট হতে পারেন, তাহলে টোটাল বিষয়টা হয়তো অন্যরকম ভাবে হবে এবং ইতিবাচক হবে। সেটা করা যাইতে পারে। তাছাড়া কনসালটেশনস যদি মিনিংফুল হয়, যে আপনি সত্যিকার অর্থে যদি রাজনৈতিক দলগুলোর সাথে বসে ওনাদের যে প্রস্তাবগুলো সেগুলো বিবেচনায় নেন এবং একটা কনসেনসাস তৈরি করার চেষ্টা করেন, তাহলে কোঅপ্ট না করেও কিন্তু সেটা করা যায়। সো আপনার সৎ ইচ্ছেটা যদি থাকে একটা কনসেনসাস স্থাপন করার, সেটা কোঅপ্ট না করেও করা যায়, হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। বলা হচ্ছে যে ৭২-এর সংবিধানটি সঠিকভাবে হয়নি, আপনার মতামত কি? এখানে আমি একটু দ্বিমত পোষণ করব, কারণ এখন আমাদের সংবিধান যেটা, সেটা কিন্তু ৭২-এর সংবিধান না। এর মধ্যে ১৭ বার সংবিধান সংশোধন করা হয়েছে এবং বেশিরভাগ সংশোধনই সৎ উদ্দেশ্যে হয়নি, দেশের জনগণের স্বার্থে হয়নি। এবং দেশের জনগণের, বলে না সংবিধানটা কি, উইল অফ দ্য পিপল। সো দেশের জনগণের কোনো কিছুই রিফ্লেক্টেড হয়নি এই সংশোধনীগুলোতে। বেশিরভাগ সংশোধন যা হয়েছে সেগুলো হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, ক্ষমতায় থাকার জন্য, বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্য, বা হয়েছে ইনস্টিটিউশনগুলোকে আরও দুর্বল করার জন্য, অ্যান্ড এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগের ক্ষমতাটাকে আরও কেন্দ্রীভূত করার জন্য। সো আপনি যদি ৭২-এর সংবিধানে ফেরত যান, ফর দোজ টাইমস এই সংবিধানটাকে কিন্তু অত্যন্ত প্রগ্রেসিভ কনসিডার করা হতো এবং আমাদের রিজনেও এটাকে খুব মানে সম্মানের সাথে এই সংবিধানের কথা বলা হতো। বিচার বিভাগের একটা সুযোগ ছিল, প্রত্যেকটা বিচার বিভাগে তো সুযোগ ছিলই, কিন্তু দেখা যাচ্ছে গিয়ে 4th অ্যামেন্ডমেন্ট, ৪র্থ সংশোধনীর মাধ্যমে যে বাকশাল, ওটাকে ওয়ান পার্টি সিস্টেম স্ট্যাবলিশ করার চেষ্টা করা হয়েছিল, সেটা পুরোপুরি ধ্বংস করেছিল সংবিধানটাকে। এবং তারপরে প্রগ্রেসিভলি অনেকগুলো সংশোধনী আমি দেখলাম। তার মধ্যে ধরেন একটা হচ্ছে গিয়ে পঞ্চদশ সংশোধনী, যেটার কথা আমরা বলছিলাম, যেখানে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করা হলো, যে ব্যাপারে ব্রড পলিটিক্যাল কনসেনসাস ছিল, এমন না যে ছিল না। আর বাতিল কিভাবে করা হলো, পার্লামেন্টে তখন রাজত্ব আওয়ামী লীগের, ওই অবস্থায় ইউনিল্যাটারালি বাতিল করা হলো কোনো কনসালটেশন ছাড়া। আরেকটা সংশোধনীর কথা আমি বলি, 16th অ্যামেন্ডমেন্ট। আপনার খেয়াল আছে হয়তো, 16th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বিচারপতি সরানোর ক্ষমতাটা পার্লামেন্টে দিয়ে দেওয়া হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে। 16th অ্যামেন্ডমেন্ট যখন বাতিল করলেন হাইকোর্ট বিভাগ, যেই জাজ সাহেব প্রিজাইডিং জাজ ছিল, ওনাকে কিন্তু শাস্তিস্বরূপ আপিল বিভাগেও এলিভেট করা হয়নি। এবং তারপরে যখন আপিল বিভাগ রায় দিয়ে ওই হাইকোর্টের রায়টাকে বহাল রাখলো, আমরা সবাই জানি কি হয়েছিল। চিফ জাস্টিস সিনহা ওনাকে কিভাবে টেনে হেঁচড়ে জোরপূর্বক পদত্যাগ করানো হলো এবং দেশ থেকে বের করে দেয়া হলো।
তো সরকারের এই প্রত্যেকটা সংশোধনী কিন্তু উদ্দেশ্যমূলক ছিল এবং উদ্দেশ্যটা ছিল ক্ষমতায় কিভাবে টিকে থাকা যায়, ক্ষমতা আরও সেন্ট্রালাইজড কিভাবে করা যায়। সো ৭২-এর সংবিধান একেবারে খারাপ ছিল যে আমি কখনোই সেটা বলবো না, কিন্তু সাকসেসিভ সংশোধনের মাধ্যমে এটাকে অনেক দূর অটোক্রেটিক করা হয়েছে এবং সেগুলো কিন্তু এখন আমাদের পুনর্লিখনের যে দরকার আছে তা না, সেগুলো সংশোধনীর মাধ্যমে রিভার্স করা যাবে এবং আমার মতে সেটাই করা উচিত। এবং এই ক্ষেত্রে যে পুনর্লেখন হবে না সংশোধন হবে, আমাদের ব্রড পলিটিক্যাল কনসেনসাস দরকার। আপনার মত বা আমার মত এখানে ইররেলেভেন্ট, এটা ম্যাটারই করে না। ম্যাটার করে যে ব্রড কনসেনসাস আছে নাকি, কি ব্যাপারে সংশোধন হবে এবং কিভাবে সংশোধনটা হবে, এই দুটো ক্ষেত্রেই আমাদের কনসেনসাস দরকার। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম। রাশনা ইমাম, জি, বিচার বিভাগ নিয়ে কথা আছে। হাইকোর্টের বিচারপতি নিয়োগে আমরা রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির সমন্বয় লক্ষ্য করি, কিন্তু সবচেয়ে সমস্যা হয়েছে যেটা নিম্ন আদালত নিয়ে, এবং সেটার গুরুত্ব কিন্তু বেশি, অনেক বেশি, যেটা সাধারণ মানুষের অংশগ্রহণটা সেখানে প্রচুর পরিমাণে থাকে। সেটি কিন্তু সরকারের নিয়ন্ত্রণে, যার ফলে নিম্ন আদালতের উপর আস্থার জায়গাটিতে কিন্তু এখন তলানিতে গিয়ে ঠেকেছে। এ থেকে বের হওয়ার উপায়টা কি? শুধু একটু দ্বিমত পোষণ করব। প্রথমেই এই যে বিচার বিভাগ যে দলীয়করণ করা হয়েছে গত ১৫ বছরে, এটা কিন্তু শুধু নিম্ন আদালত পর্যন্ত সীমিত নয়। এই উচ্চ আদালতেও, হাইকোর্ট বলেন, আপিল বিভাগ বলেন, প্রত্যেকবার আমরা দেখছি যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে পলিটিক্যাল কনসিডারেশনসে, মেধার ভিত্তিতে হয়নি এবং পুরোপুরি দলীয়করণের কারণে ন্যায় বিচারও হচ্ছিল না। বিশেষ করে গুরুত্বপূর্ণ মামলাগুলোতে ন্যায় বিচার হচ্ছিল না। তো প্রথমে এই বিচার বিভাগকে যদি আমি অ্যাজ আ হোল দেখি, তাহলে আমাদের প্রথমেই যেটা প্রয়োজন হবে যে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আইন প্রণয়ন করতে হবে, যেখানে স্পষ্টভাবে বলা থাকবে যে ক্রাইটেরিয়াগুলো, যোগ্যতাগুলো, যে এসব যোগ্যতার ভিত্তিতেই বিচারপতি নিয়োগ দেয়া হবে। এবং আমি যতদূর জানি আমাদের যে বিচার বিভাগ সংস্কার কমিশন ইতিমধ্যে একটা প্রতিবেদন দাখিল করেছে এবং ওখানে একটা অধ্যাদেশের খসড়া ওনারা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে যতটুকু আমি জানি, যেখানে এই অ্যাপয়েন্টমেন্টের উপরে আইনটা লে ডাউন করে দেওয়া হয়েছে যে কোয়ালিফিকেশনস কি হবে, কিভাবে। কারণ এ ব্যাপারে আমাদের একটা স্বচ্ছতা দরকার। এতদিন অ্যাপয়েন্টমেন্ট কি কনসিডারেশনে হচ্ছিল এ ব্যাপারে কিন্তু একটা ধোঁয়াশা ছিল, কেউ জানে না কি কনসিডারেশন। মোটামুটি আপনি বলেছেন যে দলীয় বিবেচনায় হচ্ছে। কেউ জানে না বলতে আমি বোঝাচ্ছি যে সবাই বুঝতে পারছে যে দলীয় বিবেচনায় হয়েছে, কারণ আমাদের সবারই তো জানা আছে যে কার মেধা আছে, কার নেই, কার অ্যাপয়েন্টমেন্টে কি কারণে হয়েছে, এটা তো একটা ওপেন সিক্রেট অলমোস্ট। সো এর জন্য এখানে ট্রান্সপারেন্সির জন্য আমাদের একটা আইন দরকার, বা নীতি বা রুলস রেগুলেশনস দরকার, এবং একটা খসড়া আইনের কথা আমি আজকেই পত্রপত্রিকায় পড়েছি, যেরকম একটা খসড়া আইন দিয়েছে। ওনারা আরেকটা সুপারিশ করেছেন যেটাও আমার মনে হয় প্রশংসনীয়, সেটা হচ্ছে গিয়ে একটা কমিশন স্থাপন করার কথা বলেছে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য, বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। সো সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটা জিনিস, আমাদের বর্তমান সংবিধানে লেখা আছে যে প্রধান বিচারপতি নিয়োগ করবেন রাষ্ট্রপতি। তার মানে রাষ্ট্রপতিকে কিন্তু ডিসক্রেশনটা দিয়ে দেওয়া হয়েছে নিয়োগের ব্যাপারে। ওনারা সুপারিশ করেছে এবং এটার সাথে আমি পুরোপুরি একমত, এই ক্ষমতাটা, ডিসক্রেশনটা সরিয়ে দেওয়া উচিত। প্রধান বিচারপতি নিয়োগ হবে, সিনিয়র মোস্ট জাজ যে থাকবে তাকে প্রধান বিচারপতি নিয়োগ দিতে হবে। এভাবে একটা বিধান আমাদের সংবিধানে থাকা উচিত, যাতে ক্ষমতাটা রাষ্ট্রপতির উপরে না যায়। কারণ হচ্ছে ক্ষমতাটা যদি রাষ্ট্রপতির থাকে, আমরা অতীতেও দেখেছি যে রাষ্ট্রপতি সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করে, এবং সংবিধানে তো সুস্পষ্ট করে বলাই আছে যে দুটো ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। এক্সেপশনস শুধু দুটো, একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে। কিন্তু সেখানেও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী প্রধান বিচারপতি সবসময় রাষ্ট্রপতি নিয়োগ করেছে, ওনাকে এই ক্ষমতাটা দেয়া যাবে। আরেকটি বিষয় কিন্তু রয়েছে, রাষ্ট্রপতিও কিন্তু একজন দলীয় ব্যক্তি।
রাষ্ট্রপতিও তো দলীয় ব্যক্তি, তাই ওনাকে এই ক্ষমতাটা দেয়া যাবে না। সিনিয়র মোস্ট জাজ যে থাকবে আপিল বিভাগে, ওনাকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে হবে, এরকম একটা সুপারিশ এসেছে। এটার সাথে পুরোপুরি আমি একমত। তাছাড়া হচ্ছে যে এই যে আপনি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে দেখবেন যে বিধানগুলো আছে আমাদের সংবিধানে, সেখানে লেখা আছে যে রাষ্ট্রপতি নিয়োগ করবে ইন কনসালটেশন উইথ দ্য সুপ্রিম কোর্ট বা চিফ জাস্টিস। তো এখানে কনসালটেশনটাও তো মিনিংফুল হতে হবে। মানে কনসালটেশন যদি আপনিও আচ্ছা লেখা আছে তাই জিজ্ঞেস করলাম, কিন্তু আপনি যেটা বললেন বা সুপারিশ করলেন সেটাকে আমি বিবেচনাই নিলাম না, আমি সেটাই করলাম যেটা আমাকে প্রধানমন্ত্রী বলেছেন, এটাই কিন্তু হয়ে এসেছে। তো অতএব আমাদের ক্লিয়ার আইন দরকার অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে, যে কি ক্রাইটেরিয়া অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, কারণ সংবিধানেও কিন্তু কিছু ক্রাইটেরিয়া দেয়া আছে যে এই যে যোগ্যতা, এগুলো খুব বেসিক কিছু যোগ্যতা। এই সিটিজেনশিপ নিয়ে 10 বছর প্র্যাকটিস করতে হবে বা 10 বছর জজিয়তি করে আসতে হবে, এরকম। এর থেকে আরও অনেক বাড়াতে হবে। আমরা যদি মানসম্মত বিচার ব্যবস্থা চাই তাহলে তো আমাদের কোয়ালিফিকেশনসও আরেকটু বাড়াতে হবে। হাইকোর্টের বিচারপতি বা আপিল বিভাগের বিচারপতি তো একটা বিশাল ব্যাপার, ওনাদের উপর তো একটা মানে গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব আছে। এনাদেরকে আমরা বলি দ্য গার্ডিয়ানস অফ দ্য কনস্টিটিউশন। সো এনাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটাকে তো হালকা করে নিলে হবে না, ছেড়ে দিলে হবে না যে কোনো দলীয় সরকারের উপরে। সো এই জায়গায় আমাদের বদলিয়ে আনতে হবে। আরেকটা হচ্ছে এই যে জাজেসদের রিমুভাল, যে ওনাদের এগেনস্টে যদি কোনো অভিযোগ ওঠে সেক্ষেত্রে ওনাদেরকে কিভাবে রিমুভ করা যাবে বা এনকোয়ারি। তো 16 অ্যামেন্ডমেন্টটা তো বাতিল হয়ে গেছে এবং আমরা জানি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখন রিভাইভড হয়েছে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের কাজ শুরুও করে দিয়েছে। এখানে আমার মনে হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কিভাবে এনকোয়ারি করবেন যদি কোনো অভিযোগ ওঠে, সে ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট বিধিমালা দরকার। কারণ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে বসবেন কারা? ওখানে কিন্তু বসবেন বিচারপতিরাই। সো ওনারা নিজেরাই নিজেদের বিচার করবেন। সো সেক্ষেত্রে কিন্তু ট্রান্সপারেন্সিটা অত্যন্ত প্রয়োজনীয়। সো এখানে আমাদের সুনির্দিষ্ট বিধিমালা থাকতে হবে যে কিভাবে এই এনকোয়ারির দায়িত্বটা ওনারা পালন করবে। তাছাড়া এর মধ্যে এসেছে অলরেডি অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডিপেন্ডেন্স দরকার, যে বিচার বিভাগের আলাদা কোনো সচিবালয় ছিল না। সো একটা আলাদা সচিবালয় এস্টাবলিশ করতে হবে, কারণ আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের ব্যাপারে যদি পুরোপুরি নির্ভর করেন মিনিস্ট্রির উপরে, তাহলে তো মিনিস্ট্রি আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে, আগের মতোই হবে। সো এটাও পুরোপুরি পৃথককরণটা অত্যন্ত প্রয়োজনীয়। অ্যান্ড আমার মনে হয় মোটা দাগে এগুলোকে যদি অ্যাড্রেস করা যায়। নিম্ন আদালতের কি হবে? নিম্ন আদালতের ক্ষেত্রেও ওই একই জিনিসটা, যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেপারেশনটা তো শুধু উচ্চ আদালতের জন্য না, এটা পুরো জুডিশিয়ারির জন্য। সো অ্যাডমিনিস্ট্রেটিভ সেপারেশন এবং অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও দলীয় কারণে যাতে না হয়, একই ইস্যুসগুলো কিন্তু অ্যাট প্লে নিম্ন আদালতের স্বাধীনতাটা এনশোর করার ক্ষেত্রে। যে অধস্তন আদালতের নিয়োগের ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করলেন, আমাদের সংবিধানে কিন্তু কয়েকটা বিধান আছে। তার মধ্যে একটা হচ্ছে 116, যেখানে বলা আছে যে অধস্তন আদালতে নিয়োগ করা হবে, কে করবে? রাষ্ট্রপতি করবে। তারপরে আমরা দেখছি যে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা, এই বিষয়টাও কার উপরে দায়িত্ব অর্পণ করা হলো? রাষ্ট্রপতির উপরে। এই দুটো আপনি যদি সংবিধানের আর্টিকেল 48-এর সাথে পড়েন, 48-এ লেখা আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করবেন, এবং ইংরেজিতে শ্যাল শব্দটা ব্যবহার করা আছে। তো তার মানে কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, মানে উনি বাধ্য প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী এই কাজগুলো করার ক্ষেত্রে। তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে নির্বাহী বিভাগের প্রভাবটা কিভাবে ফেলা সম্ভব এই বিধানগুলোর কারণে, যে রাষ্ট্রপতির উপর দায়িত্বটা দেয়া আছে অধস্তন আদালতের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, শৃঙ্খলার ক্ষেত্রে, নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এবং উনি যখন এই দায়িত্বটা পালন করবেন, উনি করবেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, করতে উনি বাধ্য। সো এইদিকে আমাদের তাকাতে হবে, এইগুলো আমাদেরকে সংশোধন করতে হবে আমরা যদি চাই যে অধস্তন আদালতকে পৃথককরণ যদি আমরা সত্যিকার অর্থে চাই, আমাদের এদিকে তাকাতেই হবে। একটি প্রশ্ন আপনার কাছে রাখছি, সেটা হলো পিপি নিয়োগের ব্যাপারটা একেবারেই দলীয় লোকজন, এখান থেকে বেরিয়ে আসার কি কোনো রাস্তা আছে? এখানে একটা ব্যাপার আছে, দেখেন পিপি বলতে আমরা কি বোঝাচ্ছি, যে রাষ্ট্রের আইনজীবী ওনারা। সো যে দল ক্ষমতায় থাকবে কিছু দূর তো সেই দলের লোকজন হওয়াটাই স্বাভাবিক,
কিন্তু যাদেরকে পিপি নিয়োগ করা হচ্ছে তারা যদি ওনাদের অ্যাডভোকেট আমরা যখন হই, অ্যাডভোকেটের সনদটা যখন পাই, আমাদের তো কিছু এথিক্যাল গাইডলাইন্স ফলো করতে হয়, কোড অফ কন্ডাক্ট একটা আছে যেটা ফলো করতে হয়, সেটা মেনে যদি ওনারা ওনাদের দায়িত্ব পালন করে তাহলে তো এ ব্যাপারে কোনো সমস্যা হওয়ার কথা না। আরেক জায়গায় দলীয় হোক, দলের লোক হোক, কোনো সংকট নেই। এটা একেবারে অযোগ্য হয়ে গেলে কেমন হবে, সেখানেও একটা ব্যাপার আছে। সবসময় হয় দলীয়করণ, মানে দলীয় লোকজন এই ক্ষেত্রে হলো ঠিক আছে, এটা তো অ্যাজ ড্যামেজিং অ্যাজ জুডিশিয়ারি যদি দলীয়করণ হয়ে যায় তা না, কারণ জুডিশিয়ারি আপনার স্বাধীন দরকার, বাট পিপি যদি দলীয় লোকজনও হয়, অ্যাটলিস্ট যোগ্যতা সম্পন্ন দলীয় লোকজনটা হলে বিচার কার্যক্রমটা আর কোয়ালিটিটা আরও অনেক বেড়ে যাবে। কারণ আমরা অ্যাডভোকেট হিসেবে আমরা তো উই আর অফিসার্স অফ দ্য কোর্ট বলা হয় আমাদেরকে, যে আমরা কোর্টকে সহায়তা করার জন্য, সাহায্য করার জন্য আছি। হ্যাঁ, আমরা আমাদের ক্লায়েন্টকেও রিপ্রেজেন্ট করছি, কিন্তু উই আর অলসো অফিসার্স অফ দ্য কোর্ট। সো আমাদের কোড অফ কন্ডাক্ট ভুলে গিয়ে যদি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি না, সো ওদিকে তাকাতে হবে। আমাদের লয়ার্সদের, চিফ প্রসিকিউটরসদের এথিক্যাল ট্রেনিং অত্যন্ত প্রয়োজনীয় এই ব্যাপারে। এবার সেটা রাসনা, আমরা বহুল আলোচিত আর্টিকেল 39 প্রসঙ্গে একটু আপনার কাছে যাব। জি, আপনি জানেন এটা নিয়ে বহু আলোচনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো এই বিষয়ে চুপ থাকে এবং সেখানে কিন্তু সব রাজনৈতিক দল এক জায়গায় থেকে যায়। এই বিষয়ে আপনি কিছু বলবেন? আমরা যদি এই আর্টিকেল 39টার দিকে তাকাই, একটু ভাষাটা যদি আমরা লক্ষ্য করি, আচ্ছা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, এইসব মৌলিক অধিকারগুলো এই আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে। হ্যাভিং সেড দ্যাট, এই অধিকারটা কিন্তু অ্যাবসোলিউট রাইট না। অ্যাবসোলিউট রাইট না আমি কারণ বলছি যে এটাকে বলা হয়েছে যে যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে এই অধিকারটা নিশ্চিত করা হচ্ছে। সো যুক্তিসঙ্গত বাধা নিষেধ বলতে কি বোঝায়, কিছু ব্যাখ্যা দেয়া আছে, কিছু ব্যাখ্যা দেয়া আছে। আপনি যদি আমাদের আর্টিকেল 39টাই দেখেন, ওখানে ব্যাখ্যা হচ্ছে গিয়ে যুক্তিসঙ্গত আদালত অবমাননা। আর আরেকটি জিনিস, যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে, এবং এই বাধা নিষেধটা কিভাবে আরোপ করবেন, এক্সিকিউটিভ বা নির্বাহী আদেশের মাধ্যমে না, আইনের মাধ্যমে এটাকে আরোপ করতে হবে। এবং কি কি ক্ষেত্রগুলো দেয়া আছে, সেটা হচ্ছে জনশৃঙ্খলা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অন্য কোনো রাষ্ট্রের সাথে, শালীনতা, নৈতিকতা, স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ। সো কিছু গাইডেন্স তো দেয়াই আছে। অনেকে বলছেন যে আর্টিকেল 39 যেটা রয়েছে, জি, সেটাকে ধরেই কিন্তু সেই বহুল সমালোচিত এবং আলোচিত সাইবার আইনটা হয়েছে, ডিজিটাল আইন যেটা হয়েছে, এটাকে ভিত্তি করি। এটা কিন্তু ওই আইনের সাথে কিন্তু বা সংবিধানের সঙ্গে আইনটা সাংঘর্ষিক নয়। আপনার কি তাই মনে হয়? না না না, একেবারে আমি দ্বিমত পোষণ করছি এই ব্যাপারে। কারণ এই আর্টিকেল 39 যেভাবে আছে আমাদের সংবিধানে, সে কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়নি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা সবাই জানি একটা কালো আইন, এবং এই আইনটা আমি ওইভাবে বলছি অসাংবিধানিক। যেমন ধরুন নৈতিকতা, শালীনতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, রাষ্ট্রের নিরাপত্তা ইত্যাদির বিষয়গুলো তো সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রয়োজন ছিল, সে ব্যাখ্যা কিন্তু সংবিধানে নেই, এবং সেই অনুযায়ী এই আইনটা করাতে সাংঘর্ষিক নয়। এখানে আমি একটু বলি, একটা সংবিধানের মধ্যে কিন্তু সব ধরনের সব ব্যাপারে ব্যাখ্যা থাকা সম্ভব নয়। এই ব্যাখ্যাটা আসবে কিভাবে? এই ব্যাখ্যাগুলো আসবে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে। সো আপনার বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাহলে আপনারা সঠিক ব্যাখ্যাটা পাবেন সংবিধানে। হ্যাঁ, প্রবলেমটা কিন্তু ওখানে, প্রবলেমটা কিন্তু আর্টিকেল 39-এর ভাষায় না। সো বিচার বিভাগ যদি স্বাধীন হতো, এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা কিন্তু বিচার বিভাগে নেওয়া হয়েছিল, মানে আইনটা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছিল। আমি যতটুকু জানি একটি জনস্বার্থমূলক রিট দায়ের করেছিলেন অনেকে মিলে, কিন্তু এটার শুনানি হয়নি আমার জানা মতে। সো বিচার বিভাগ যদি স্বাধীন হতো তাহলে কিন্তু তখনই এই আইনটা নকডাউন করা হতো বিচার বিভাগের রায়ের মাধ্যমে। তো আমার মতে আর্টিকেল 39-এর ভাষাগত দুর্বলতার কারণে না, রাদার বিচার বিভাগের স্বাধীনতা ছিল না বলেই বিচার বিভাগ এই আইনটাকে অসাংবিধানিক ঘোষণা করতে পারেনি। অ্যান্ড আরেকটা এখানে আছে, এই আইনটা হলো কেন ইন দ্য ফার্স্ট প্লেস। ক্লিয়ারলি এখানে আমাদের পার্লামেন্টকে ক্ষমতায়ন করারও ইস্যু আছে, যেখানে ধরেন আর্টিকেল 70 চলে আসছে। জি, আর্টিকেল 70 নিয়ে এত কথা হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু এ ব্যাপারে চুপচাপ। জি, কিন্তু এটা যদি না হয়
পরিবর্তন এবং এটা যদি থেকেই যায় জি। তাহলে কিন্তু পার্লামেন্টে যা ইচ্ছে তাই করার সুযোগটা থেকে রয়ে যায়। জি আপনার কি মনে হয়? জি, অ্যাবসলিউটলি আমাদের পার্লামেন্টকে ক্ষমতায়ন করতে হবে এবং পার্লামেন্টকে ক্ষমতায়ন করতে হলে আর্টিকেল 70-কে সরাতেই হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। এবং এই আর্টিকেল 70 মানে অ্যান্টি ডিফেকশন ল আমরা যেটাকে বলি, যে আমি যদি আমার পার্টির বিরুদ্ধে ভোট দিই সেক্ষেত্রে আমার পদ শূন্য হয়ে যাবে। সো এই ভয়ে যেটা হয় যে কেউ পার্টির বিরুদ্ধে ভোট দেয় না, তো পার্লামেন্ট অ্যাজ এ বডি কিন্তু ক্ষমতায়ন হচ্ছে না। রাবার স্ট্যাম্প। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা রাবার স্ট্যাম্প হয়ে গেছে। সো পার্লামেন্টকে ক্ষমতায়ন করতে হলে আমাদের এই আর্টিকেল 70টা একেবারে সরাতে হবে। এ ব্যাপারে দ্বিমত পোষণ করার কোনো অবকাশ নেই। আর আপনি বুঝতেই পারছেন রাজনৈতিক দলগুলো কেন এটা চাইছে না। আনফর্চুনেটলি বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যেও তো গণতন্ত্রের অভাব আছে, মানে অভ্যন্তরীণ গণতন্ত্রও কিন্তু নেই। এবং এটাও আরেকটা দিকে আমাদের তাকাতে হবে, অনেক জায়গায় বা অনেক দেশে কিন্তু সংবিধানের মাধ্যমে কিছু দূর হলেও রাজনৈতিক দলগুলোকেও নিয়ন্ত্রণ করে। তো মেবি ওদিকেও আমাদের চিন্তাভাবনা করা উচিত যে কিছু কি থাকা উচিত নাকি সংবিধানে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র স্ট্যাবলিশ করার জন্য। আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। জি সেটি হলো যে প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক বিষয়টি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, জি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা চাচ্ছে। আমাদের কাছে যতটুকু জানা আছে এই সংবিধান সংস্কার কমিশন এই বিষয়টি সম্ভবত রাখতে চাচ্ছে। আপনার মতামত কি, থাকা উচিত কি না? সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট যেটা এখনো তো বের হয়নি আমার জানা মতে, এবং আমি জানি না ওনারা এই বিষয়টাকে কিভাবে দেখছে। আমি যতদূর শুনতে পেরেছি, এগেন এটা কনফার্মড কোনো ইনফরমেশন না, যে ওনারা পুনর্লিখনের দিকে যাচ্ছেন না, ওনারা সংশোধন সংশোধনের দিকে সাজেস্ট যাচ্ছেন। করবে। এবং এটা করাটাই উচিত হবে, যেটা আমি আপনাকে আগেও বললাম, কারণ ব্রড কনসেনসাস দরকার। আর এখানে আপনি যখন ছাত্র জনতা শব্দটা ব্যবহার করছেন, ছাত্র জনতা বলে কোনো ইউনিফাইড বডি কিন্তু এখন আর নেই। গণ অভ্যুত্থানের সময় যত না ইউনিটি ছিল সেটা আর এখন নেই। সো ছাত্র জনতা বলতে কি বোঝায় এ ব্যাপারে একটা বড় ধরনের প্রশ্ন আছে। এটা গেল এক। এবং 2 নম্বর জিনিস হলো যে আমাদের সংবিধানের মতো, যেটাকে আমরা বলি সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, এ ধরনের একটা জিনিস ধরার আগে বিশেষজ্ঞদের কথাও বিবেচনায় নিতে হবে। জনগণের কথা তো বিবেচনায় নিতে হবেই, কারণ এটা হচ্ছে আমাদের মানে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের সবকিছুই এখানে প্রতিফলন ঘটবে সংবিধানের মাধ্যমে। বিশেষজ্ঞরা কিন্তু গত 15 বছরে কোনো কিছুই বলেনি। বিশেষজ্ঞরা বলার মতো পরিস্থিতি কি গত 15 বছরে ছিল? গুম কমিশনের রিপোর্ট তো আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, প্রিলিমিনারি যেটা আছে। তো এরকম যদি একটা পরিবেশ থাকে যেখানে আমি আমার বাক স্বাধীনতার চর্চা করতে পারবো না, করলে আমি গুম হয়ে যাব, হত্যা হয়ে যাবে, আমাকে ভুয়া মামলার মাধ্যমে আমাকে জেলে পাঠিয়ে দেবে, যেটা একটা রিয়েল পসিবিলিটি না, এটাই হচ্ছিল। কিন্তু বিশেষজ্ঞের বাইরেরা তো অনেকে রিস্কটা নিয়েছে। জি, অনেকেই নিয়েছে, যারা নিয়েছে অবশ্যই যারা এই অনেকেই রিস্কটা নিয়েছে জি। তাদের কথাটা তো প্রাধান্য পাওয়া উচিত না বিশেষজ্ঞদের? না, তাদের বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? তারা কিন্তু শুধু ছাত্র জনতা পর্যন্ত লিমিটেড না। গত 15 বছরে কিন্তু রাজনৈতিক দল বলেন, আমি সেটাও যোগ করছি। হ্যাঁ, মানে অনেকেই আছে এর মধ্যে। আমি তো আমি বলছি সবার কথাই প্রাধান্য দেয়া, মানে সবার কথাই বিবেচনায় নেওয়া উচিত, কোনো একটা পার্টিকুলার গোষ্ঠীর না। এটা হচ্ছে আমার প্রথম কথা। এবং ঢালাওভাবে সাংবিধানিক রিফর্ম বা পুনর্লিখনের আমি পুরোপুরি এগেনস্টে। কারণ এটা চারটিখানি কথা না আবার পুনর্লিখন করা। এই যে সংবিধান আমাদের আছে, এখানে সব কিছু খারাপ নয়। এবং বাংলাদেশ যে পরিস্থিতিতে এসে এখন দাঁড়িয়েছে, তার জন্য কিন্তু সংবিধান একমাত্র রেসপন্সিবল না। সব দোষ কিন্তু আপনি সংবিধানের ঘাড়ে চাপাতে পারেন না। অনেক, আমরা যেটাকে বলি এক্সট্রা কনস্টিটিউশনাল ফ্যাক্টরস ছিল, ডাইনাস্টিক পলিটিক্স তার মধ্যে একটা, গণতান্ত্রিক দলগুলোর মধ্যে ডেমোক্রেসি নাই তার মধ্যে আরেকটা, এরকম অনেক সংবিধানের বাইরেও ফ্যাক্টরস ছিল, যে কারণে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি এরকম একটা ক্রান্তি লগ্নে। তো সংবিধানকে দোষারোপ করে সংবিধান পুনর্লেখন করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটার সাথে আমি একেবারেই একমত না। আমি জিজ্ঞেস করছিলাম যে প্রক্লেমেশন অফ রিপাবলিক থাকবে কি থাকবে না, আপনার কি মতামত? থাকা উচিত কি উচিত না? আমার মতামত হচ্ছে যে আমার বা আপনার মতামত এখানে ইররেলেভেন্ট। যদি ব্রড কনসেনসাস থাকে সেক্ষেত্রে রাখবে, না হলে রাখা উচিত না।
অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, বাট কনসেনসাসের ভিত্তিতে আগাতেই হবে, কারণ আমাদের না হলে এই টেন্ডেন্সিগুলো তো অটোক্র্যাটিক। এখনও তো তাহলে আমি বলবো যে আমাদের বাক স্বাধীনতা নেই, যদি কোনো এক দলের কথা বা কোনো এক গোষ্ঠীর কথা আমার শুনতেই হবে। সো ব্রড কনসেনসাস থাকলে সব কিছু করতে পারেন, ব্রড কনসেনসাস না থাকলে এটা উচিত হবে না। প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামী বাংলাদেশ অনুষ্ঠানে। ব্যারিস্টার রাসনা, আমরা 39 নিয়ে কথা বলছিলাম, আর্টিকেল 39। জি, সেখানে একটা কথা বলা হয়েছে যে রাষ্ট্র সমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মানে বিদেশি রাষ্ট্র সমূহের। এখন আমরা যে ভারত বাংলাদেশ রিলেশন নিয়ে সমালোচনা করছি, সংবিধানের ওই কথা অনুযায়ী এটা কি অপরাধ নয়? আর্টিকেল 39 কি বলছে যে বাক স্বাধীনতার যে অধিকারটা, এটা অ্যাবসোলুট রাইট না, এটার মধ্যে যুক্তিসঙ্গত বাধা নিষেধ যেটা আইনের মাধ্যমে আরোপ করতে হবে, সেই সাপেক্ষে এই অধিকারটা নিশ্চিত করা হচ্ছে। সো কি কি ক্ষেত্রে এ ধরনের বাধা নিষেধ আরোপ করা যায় আইনের মাধ্যমে, তার মধ্যে একটা ক্ষেত্র হচ্ছে আপনি যেটা বলছেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অন্য কোনো রাষ্ট্রের সাথে। তো এটার ব্যাখ্যাটা যদি আমি দেই, আমি যদি এখন এমন একটা বক্তব্য করি অসৎ উদ্দেশ্যে অন্য কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কটা, বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট করার জন্য, সেক্ষেত্রে এটা আমার জন্য প্রযোজ্য হবে। সেক্ষেত্রে হয়তো আমার বাক স্বাধীনতাটা তখন আর থাকবে না। যদি অসৎ উদ্দেশ্যে আমি একটা কথা বলি যেটা দুই দেশের সম্পর্কে অবনতি ঘটায়, কিন্তু তাই বলে এই না যে অন্য একটা রাষ্ট্র যা ইচ্ছে তাই বলছে বাংলাদেশের নামে। ফর এক্সাম্পল ভারত যে অপপ্রচারের ক্যাম্পেইনটা শুরু করেছিল, তাই বলে এই না যে এরকম একটা ক্যাম্পেইনের সম্মুখীন হয়েও আমরা চুপ করে বসে আছি, আমরা আঙ্গুল চুষবো, কারণ আমরা যদি আঙ্গুল না চুষি তখন সেক্ষেত্রে তখন আমরা এই আইনের আওতায় পড়ব। তা না, এটা ভুল ব্যাখ্যা দেওয়া হবে। এটা আপনি যে সিচুয়েশনটা বলছেন ওই সিচুয়েশনে এটা প্রযোজ্য না। এই প্রসঙ্গে আমরা যেহেতু এই প্রসঙ্গে আমরা আলোচনা করছি, জি, ভারত বাংলাদেশের রিলেশন নিয়ে আপনি অনেক জায়গাতে অনেক বক্তব্য রেখেছেন, আমরা দেখেছি, এবং স্পষ্ট করে বলেছেন। জি, এখন কি অবস্থা মনে হচ্ছে আপনার সব মিলিয়ে? জি, ভারত বাংলাদেশের সম্পর্কটা মানে আমার এখন মনে হচ্ছে, যেটা আমি এর আগেও বলেছি, যে আমাদের অ্যাপ্রোচটা হওয়া উচিত মডারেট। আমরা যাতে ভারত থেকে কোনো এক্সট্রিমিস্ট বক্তব্য যেগুলো আসছে, আমরা যাতে আমাদের রিয়্যাক্ট করাটা উচিত হবে না, আমাদের রেসপন্ড করা উচিত হবে। রিয়াকশন এন্ড রেসপন্সের মধ্যে একটা ডিফারেন্স আছে। অ্যান্ড রেসপন্স আমরা কিভাবে করব? আমরা ফ্যাক্টস দিয়ে, তথ্য দিয়ে রেসপন্ড করব, ফিগার্স দিয়ে রেসপন্ড করব। তাহলে যেটা হবে যে সম্পর্কটাতে অলরেডি যে ফাটলটা ধরেছে এটা আরও বাড়বে না। তাহলে হয়তো একটা সুসম্পর্ক গড়ে তোলার দিকে আমরা যাব। কারণ এটা নয় যে ভারতে সবাই খারাপ, অনেকেই আছে যেটা দুদেশের সুসম্পর্কটা চাচ্ছে। তো আমরা যদি ভারত থেকে আসা কোনো অপপ্রচারকে পাল্টা অপপ্রচার দিয়ে কাউন্টার করি, সেক্ষেত্রে কিন্তু তাদের সমর্থনও আমরা হারাবো। এবং আমাদের ভুলে গেলে হবে না যে ভারতকে যেরকম বাংলাদেশের প্রয়োজন, বাংলাদেশেরও ভারতকে প্রয়োজন। সো এই দুটো দেশের সুসম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত থেকে ফরেন সেক্রেটারি কিছুদিন আগে এসেছিলেন, উনি তো বক্তব্য দিয়েছেন যে অপপ্রচার যেটা হচ্ছিল সেটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। সেটা সত্যি হোক মিথ্যা হোক, ওনার বক্তব্যটা হয়তো ইঙ্গিত করছে যে এখন হয়তো ওনারা ওদিক থেকে সরে যেতে চাচ্ছেন। তো সেটা তো একটা পজিটিভ সাইন। আমি এটলিস্ট আপাতত এটাকে একটা পজিটিভ সাইন হিসেবে দেখব। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দুটো বিষয় কিন্তু আমরা লক্ষ্য করছি। জি, একটি হলো অপপ্রচারের মাত্রাটা সম্ভবত একটু কমেছে। আরেকটা হলো যেটা, সেটি হলো যে পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা দিল্লিতে বসে নানান জায়গায় যে কনফারেন্সে বক্তব্য রাখছিলেন, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সেটা বন্ধ হয়েছে। তো আমার ধারণা যে এই ডিপ্লোম্যাটিক যে কথাবার্তাটা হলো, এর পরে হয়তো ওনারা সিদ্ধান্ত নিয়েছে হয়তো যে এখন একটু চেষ্টা করবেন একটা সুসম্পর্ক গড়ে তোলার। কারণ এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার ব্যাপারেও তো ওনারা বক্তব্য দিয়েছেন যে ওনার কোনো কথাকে আমরা সমর্থন করছি না, যদিও গদি মিডিয়া থেকেই ওনার কথাগুলো প্রচার করা হচ্ছে। বাট এগেন এখন হয়তো মাত্রাটা একটু কমে এসছে। কিন্তু এখানে আরেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার যতটুকু মনে পড়ে ভারত আরেকটা জিনিস ক্লিয়ার করেছেন যে ট্রেডের ব্যাপারে, ট্রেড অ্যান্ড কমার্সের ব্যাপারে ওনারা নির্বাচিত সরকারের সাথেই কথা বলবেন।
এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা বলাটা ওনারা হয়তো প্রয়োজন মনে করছে না। কিন্তু ট্রেডটা চালিয়ে নিতে চাচ্ছে দিল্লি। জি জি, যে চালাতে তো হবেই, বাট নতুন করে হয়তো কোনো কথাবার্তা এই ব্যাপারে বলতে চাচ্ছে না। এটাও কিন্তু একটা ইন্ডিকেশন যে আমাদের একটা নির্বাচিত সরকার দরকার, শুধু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য না, বাট এই যে ভারতের সাথে সম্পর্কটা গড়ার জন্য ভারত মানে ওনাদেরকে এখন একটা স্টপ গ্যাপ মেজার হিসেবে দেখছে অন্তর্বর্তীকালীন সরকারকে, যে আছে এখানে বেশি এফর্ট আমরা না দিই, ওনারা আজকে আছে কালকে থাকবেন না, আমাদের এফর্ট মূলত দিতে হবে যারা নির্বাচিত সরকারটা আসবে। সো এটা বিবেচনায় নিয়েও আমাদের মনে হয় যে আমার মনে হয় যে ইলেকশন সংক্রান্ত যে ধোঁয়াশাটা এখনো আছে, অ্যান্ড যেটা নিয়ে রাজনৈতিক দলগুলো সংক্ষুব্ধই বলা যায়, এটা যত তাড়াতাড়ি, সব রাজনৈতিক দল না, কিছু কিছু রাজনৈতিক দল কিন্তু বেশিরভাগই কারণ একটা, অ্যান্ড শুধু রাজনৈতিক দল কেন, আপনার কি ধারণা যে জনগণ এটা নিয়ে অ্যাবসলিউটলি খুশি? আমার তো মনে হয় না, কারণ আমাদের তো একটা ক্লিয়ার মানে টার্মস অফ রেফারেন্স, যেটা আমি প্রথম থেকে মানে আমি শেষ ভাবছিলাম পর্যন্ত আমাদের ওইখানে যেতে হবে, আমাদের তো ওখানে যেতে হবেই। এবং আপনি যে সংস্কারের কথা বলছেন, ঢালাওভাবে সংস্কার তো রাজনৈতিক মানে নির্বাচিত সরকার এসেই করতে পারবে। তো নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাইমারি ম্যান্ডেট হওয়া উচিত। কিন্তু ওনারা যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ঠিক না, ওনারা একটা আন্দোলনের মাধ্যমে ওনাদের সৃষ্টি, সেই ক্ষেত্রে ওনারা কিছু রিফর্ম করার একটা ম্যান্ডেট চলেই এসেছে। আপনি বলতে পারেন যে জনগণের সমর্থন আছে এ ব্যাপারে। সো কিছু দূর সংস্কার করে নির্বাচন করে ওনাদের এক্সিট করাটাই উচিত হবে। আমাদের মূল আলোচনার বিষয় ছিল সংবিধান জি, এবং সংবিধান সংস্কার নিয়ে। আপনি এটা তো মানেন নিশ্চয়ই যে সংবিধানে কিছু সংস্কার আসলেই প্রয়োজন। জি, এটাতে দ্বিমত পোষণ করার অবকাশ নেই, কিছু প্রয়োজন। এবং সংবিধান কিন্তু একটা লিভিং ডকুমেন্ট, মানে এটা সময়ের সাথে এটার পরিবর্তন করতে হবেই। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমাদের আইনে একটা ডক্ট্রিন আছে যেটাকে আমরা বলি বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। সংবিধানের কিছু কাঠামোগত কিছু জিনিস আছে যেগুলো সংশোধন অযোগ্য, কিন্তু যেটা বিগত 15 বছরে আমরা দেখেছি যে অনেক কিছুকে সংশোধন অযোগ্য করে দেওয়া হয়েছিল আর্টিকেল 7 ক্ষয়ের মাধ্যমে। তার মধ্যে একটা হচ্ছে জাতির পিতার প্রতিকৃতি সব জায়গায় কোথায় কোথায় প্রদর্শন করতে হবে। এটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের মধ্যে পড়ে না, এটা সংবিধানের অবকাঠামোর মধ্যে পড়ে না, এটা চাপিয়ে দেওয়া হয়েছে। এবং এটার ব্যাপারে যে এটা বিতর্কের ঊর্ধ্বেও ছিল না, এটা যে চাপিয়ে দেওয়া হয়েছে তো বিতর্কের ঊর্ধ্বেও ছিল না, বিতর্ক করার সুযোগ ছিল না, সেটাও কিন্তু ঢোকানো হয়েছিল এই 15 সংশোধনীর মাধ্যমে। এবং এটাকেও কিন্তু বাতিল করা হয়েছে এই মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের মাধ্যমে। সো এটা বাতিলও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সংবিধান সময়ের সাথে কিছু দূর সংশোধন করতেই হবে, ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আমরা সংশোধনগুলো করব। অনেক কিছু হয়তো কাজ করবে, অনেক কিছু কাজ করবে না। সো ধীরে আগানোটাই বেস্ট। একবারে ঢালাওভাবে রিফর্ম করলাম, দেখা গেল কিছুই কাজ করলো না। তার থেকে বেটার যে কিছু যেগুলো খুব অবভিয়াস প্রবলেমস আছে, পার্লামেন্টকে ক্ষমতায়ন করতে হবে, বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, কেন্দ্রীভূত করা হয়েছে যে সব ক্ষমতা এক ব্যক্তির উপরে, সেটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। সো এরকম বেশ কিছু দিকে এই বড় বড় জিনিসগুলোর দিকে আমরা তাকাই, সেগুলো সংশোধন করি, অ্যান্ড তারপরে দেখি যে কোথায় দাঁড়াই। ঢালাওভাবে করে দেখা যাবে হিতে বিপরীত হয়েছে, যেটা হয়েছে কিন্তু আরব স্প্রিং রেভলিউশন টুনিজিয়ায় ঢালাওভাবে হয়েছিল, নতুন সংবিধান হয়েছে, তারপরে পুরোপুরি কোল্যাপস করেছে। সো আমরা তো সেদিকে যেতে চাই না। তাহলে তো এত ত্যাগ, এত রক্তের বিনিময়ে যে দেশটা স্বৈরশাসন মুক্ত হলো, আবার তো আমরা ফেরত যাব। ব্যারিস্টার রাশনা ইমাম, আমাদের দীর্ঘ সময় দিলেন আপনি, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।